শফিকুর রহমান, যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে, এটি অনেক বিশ্লেষকই বলছেন। আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পড়ে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না। কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? আপনি তো সচেতন সাংবাদিক, আপনি আমাকে একটু বলে সাহায্য করেন। আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যারা আওয়ামী লীগ পরে সক্রিয়। অনেকে না, যে তালিকাটা হয়েছে এটার 8 ভাগের 7 ভাগ তাদের একার পাতে পড়েছে। এটা কি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে, নাকি আওয়ামী লীগই করতো তার আগেও? তারা পরিষ্কার করলো না কেন? আমি জানি না, আমি জানি না, তারা হয়তো তাইলে যে দলে যেভাবেই হোক, যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল। ভালো হইলো তাদের ক্রেডিট, মন্দ হইলো তাদের লাইবিলিটি। কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা আছে না একটা শফিকুর রহমান, আপনি আপনার রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক আদর্শ, আপনি যেভাবে চলছেন, যেভাবে বলছেন, তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি, যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো, বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো, বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা। এই বিষয়গুলিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা মোটেই ভালোভাবে দেখি না। এটা যারাই করুক, এটা তারা সঠিক করে নাই। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, চিহ্নিত করে এরা কারা। এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে যে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায়, আমি তাদের সাথে একমত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যেই করুক, আমি করলে আমাকেও নেব, আপনার কাছে আপত্তি নেই। আপনার কাছে কি এই সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসাবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে, নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে, সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন করবে, এটা হওয়া উচিত। কিন্তু দাবিকেই প্রথম, আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখবো কেন? এটা দেখার কোনো কারণ নাই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন, যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নন, এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে, তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে। এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না, বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন। কিন্তু জনগণের প্রত্যাশা, আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি। অনেকেই বলছেন যে জামায়াতের, আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই। অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে, এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে। আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন, যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্প, রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক? কি না, আমি এইভাবে দেখছি না, বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত। যদি একজন মানুষের পটেনশিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে, তাকে যদি ডিপ্রাইভ করা হয়,
তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত। এতে দুটো লাভ, সে তার প্রাপ্য পেল আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল। এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিফাই করে, সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ, তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে, আমার এখানে তো আপত্তি থাকার কথা না। ওকে ওকে, এইটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান, সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন, এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে, এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না, কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে, একক নির্বাচন করবে? জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এন্টি বিএনপি তারা থাকুক, তারা একটু মারামারি করুক, তাতে একটু ভোটের সুবিধা হোক, এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক? মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা? না, আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে। যারা একটা গণহত্যা ঘটিয়েছে, এখনো তাজা রক্ত ভাসতেছে, এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী যুবক শ্রমিক এখন আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে? তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার ভোটে তারা নির্বাচিত হবে? তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে, আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে। তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে না। আর আমরা তাদেরকে প্রমোট করবো, এলাও করবো, প্রশ্নই উঠে না। কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের একজন করে 11 জন শীর্ষ কেন্দ্রীয় নেতা, 2 জন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন, অত্যন্ত মানে কনকক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আর তো কারোই ক্ষতি হয়নি। কিন্তু 2 নম্বর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা। কিন্তু 3 নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি। 4 নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম আমরা, যে শেষ মুহূর্তে এসে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল। এরকম একটা দল কিভাবে চাইবে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নোক? আমরা তো এটা চাইতে পারি না, মরালি চাইতে পারি। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় না আপনি যেই জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন, নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা, সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল, বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই। আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে? একটু না, আমাদের কোনো রাগ নাই, প্রত্যাশা ছিল। সব প্রত্যাশা সবসময় পূরণ হয় না, এই জন্য মাইন্ড করতে নাই। আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয়, পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না। এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন। আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ, লস নাই। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন, 31,000-এর বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে। অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন, সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি, কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি, কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা। আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে, আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন। আমাদের অনেক ধন্যবাদ জানবেন, কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই। তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন। আপনি আমার মানে এটা রিপিটেড, এটা কয়বার বললাম আমি জানি না, আরো কয়েকবার বলতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের।